2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরপরই পৃথিবীর অনেক দেশের উপর বেশ বড় অঙ্কের ট্যারিফ বসায়। এর মধ্যে চায়নার উপরে 125% পর্যন্ত ট্যারিফ বসানো হয়েছে, বাংলাদেশের উপর প্রায় 37%, ইন্ডিয়ার উপর 26%, এছাড়াও অনেক দেশের উপর বেশ বড় অঙ্কের ট্যারিফ বসানো হয়েছে। অবশ্য পরবর্তীতে শুধুমাত্র চায়না এবং কানাডা ছাড়া পৃথিবীর সব দেশের উপরই 90 দিন পর্যন্ত ট্যারিফ স্থগিত করা হয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে যে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প আরও এরকম ট্যারিফ বসাবে। তো ট্রাম্পের এই সিদ্ধান্তের কিন্তু শুধুমাত্র অর্থনীতিবিদরাই সমালোচনা করেননি, বরং সাধারণ মানুষও কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, অর্থনীতিবিদরা কেন ট্রাম্পের এই ট্যারিফ নীতির সমালোচনা করেছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাই আলোচনা করব। তো ট্যারিফ শব্দের অর্থ কি? ট্যারিফ শব্দের অর্থ হলো, বাংলায় এটাকে শুল্ক বলা হয়। তো শুল্ক অর্থ হলো, আপনি যদি বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করেন, তখন সেই আমদানিকৃত পণ্যের উপর আপনাকে একটা ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সটাকে ট্যারিফ বলা হয় বা বাংলায় শুল্ক বলা হয়। অর্থনীতিবিদরা বেশ আগে থেকে, প্রায় 200-250 বছর আগে থেকে এই ট্যারিফ বিষয়টার বিরোধিতা করে এসেছেন। তো অর্থনীতিবিদরা কেন ট্রাম্পের ট্যারিফ নীতির সমালোচনা করেছেন সেটা বুঝতে হলে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে। এর মধ্যে এক নম্বর হলো অ্যাবসোলুট অ্যাডভান্টেজ এবং 2 নম্বর হলো কম্পারেটিভ অ্যাডভান্টেজ। তো অ্যাবসোলুট অ্যাডভান্টেজ কি জিনিস? অ্যাবসোলুট অ্যাডভান্টেজ হলো, ধরা যাক আপনি কোনো জিনিস অন্য আরেকটা দেশের তুলনায় বা অন্য কোনো ব্যক্তির তুলনায় কম রিসোর্স ব্যবহার করে উৎপন্ন করতে পারছি, সেটাকে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ বলে। যেরকম বাংলাদেশের ধান ভালো হয় বা বাংলাদেশের মাটি ধান উৎপাদনের জন্য অনেক বেশি উপযুক্ত, কিন্তু মিশরের জমি কিন্তু ধান উৎপাদনের জন্য এত বেশি উপযুক্ত না। তাহলে ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে, কারণ বাংলাদেশ কম রিসোর্স ব্যবহার করে বা কম জনশক্তি ব্যবহার করে বাংলাদেশ কিন্তু বেশি পরিমাণ ধান উৎপাদন করতে পারবে। এখন মিশর যদি ধান উৎপাদন করতে যায়, তাহলে তাদেরকে বাংলাদেশ থেকে বেশি রিসোর্স ব্যবহার করতে হবে এবং বেশি কর্মঘণ্টা ব্যবহার করতে হবে, যার কারণে দেখা যাবে যে তারা বাংলাদেশের তুলনায় এত বেশি ধান উৎপাদন করতে পারছে না এবং তাদেরকে বেশি দাম দিয়ে ধান উৎপাদন করতে হচ্ছে। এখন ধরা যাক আপনার চেয়ে অন্য কোনো দেশের ধান উৎপাদনের ক্ষেত্রে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ বেশি, তাহলে আপনি যদি নিজে দেশে ধান উৎপাদন না করে অন্য দেশ থেকে ধান আমদানি করেন, তাহলে কিন্তু আপনি কম খরচে ধান আমদানি করতে পারবেন, কারণ তাদের রিসোর্স কম ব্যবহার হয়েছে। তো রিসোর্স যেহেতু কম ব্যবহার করা হয়েছে, সে কারণে সেই দেশে ধানের দামও কম হবে। তো এটা হলো এক নাম্বার কারণ, যে সেটা হলো অ্যাবসোলুট অ্যাডভান্টেজ। মূলত এই অ্যাবসোলুট অ্যাডভান্টেজের থিওরিটা অ্যাডাম স্মিথ দিয়েছিলেন। তো পরবর্তীতে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো অ্যাডাম স্মিথের থিওরিটাকে আরো বেশি এক্সপ্যান্ড করে। তো তিনি অ্যাবসোলুট অ্যাডভান্টেজের বদলে আমাদেরকে কম্পারেটিভ অ্যাডভান্টেজের থিওরি দেন। তো কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি? কম্পারেটিভ অ্যাডভান্টেজ হলো যে, ধরা যাক আপনার কোনো জিনিসের ক্ষেত্রে অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে, তারপরও অনেক সময় দেখা যেতে পারে যে সেই জিনিসটা আপনি নিজে উৎপাদন না করে অন্য কারো কাছ থেকে আমদানি করলে আপনার জন্য বেশি লাভজনক হবে। এটাকে ডেভিড রিকার্ডো একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ধরা যাক একজন সার্জন, সে অনেক ভালো সার্জারিও করতে পারে, আবার সে অনেক ভালো রাস্তা ঝাড়ুও দিতে পারে। অর্থাৎ রাস্তার একজন সাধারণ ঝাড়ুদার যেই সময় রাস্তা সাফ করতে পারবে, সেই সার্জন তার চেয়ে দ্রুত গতিতে সে রাস্তা সাফ করতে পারবে, আবার সে সার্জারিও করতে পারে। তাহলে একজন সাধারণ ঝাড়ুদারের তুলনায় কিন্তু তার দুই ক্ষেত্রে, অর্থাৎ সার্জারি করার ক্ষেত্রে এবং ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে কিন্তু তার অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে, কারণ সে কম রিসোর্স ব্যবহার করে উভয় কাজই করতে পারে। কিন্তু সেই সার্জন যদি রাস্তা ঝাড়ু না দিয়ে সার্জারি করে এবং অন্য একজন লোককে হায়ার করে সে রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য, সেটা কিন্তু তার জন্য বেশি লাভজনক হবে। এটার কারণ হলো, দেখেন, সে যদি রাস্তা ঝাড়ু দেয় তাহলে কিন্তু সে সার্জারি করতে পারবে না। অর্থাৎ যে সময়টা সে সার্জারিতে দিতে পারতো, সেই সময়টা কিন্তু সে রাস্তা ঝাড়ু দিতে তার ব্যয় হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে তার জন্য এটা কম লাভজনক হয়েছে রাস্তা ঝাড়ু দেওয়াটা। সে যদি সার্জারি করতো তাহলে সে আরো বেশি টাকা ইনকাম করতে পারতো। তো এখানে এই কম্পারেটিভ শব্দের অর্থ হলো তুলনামূলক। তো তুলনামূলক সে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। সে যদিও রাস্তা ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে তার অ্যাবসোলুট অ্যাডভান্টেজ আছে, কিন্তু তারপরে সে যখন অন্য আরেকজনকে হায়ার করছে, তাহলে কিন্তু সে রাস্তা ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে সে একটা তুলনামূলক অ্যাডভান্টেজ পাচ্ছে এবং সে আরো বেশি ইনকাম করতে পারছে। তো এই দুইটা থিওরির কারণে মূলত এই অর্থনীতিবিদরা এই ট্যারিফ বা শুল্ক দেওয়াকে অপছন্দ করে। তো শুল্ক দেওয়ার ক্ষেত্রে একটা বেশ ঐতিহাসিক উদাহরণ হলো কর্ন ল। তো এই কর্ন লটা কি জিনিস? কর্ন বলতে ইংরেজিতে
জব, গম, ভুট্টা ইত্যাদি সবকিছুকে বোঝায়। তো ইংরেজ সরকার 1815 সালে একটা আইন করে, যেটাকে কর্ন ল বলা হয়। তো এই আইন অনুযায়ী 1 কোয়ার্টার বা 12.5 কেজি গমের দাম যদি 80 শিলিং এর কম হয়, তাহলে কোনো ইংরেজ বিদেশ থেকে গম আমদানি করতে পারবে না। তো বর্তমান হিসেবে যদি এটাকে হিসাব করা হয়, তাহলে এই হিসাবে প্রতি টন গমের দাম যদি বর্তমান হিসেবে 1102 পাউন্ডের কম হয়, তাহলে আইন করা হয় যে সে সময় বিদেশ থেকে কেউ গম আমদানি করতে পারবে না। তো এই আইনের পক্ষে যুক্তি দেখানো হয় যে যদি বিদেশ থেকে গম আমদানি করা হয়, তাহলে দেশে গমের উৎপাদন কমে যাবে। তো দেশে যদি গমের উৎপাদন কমে যায়, তাহলে দেশের যারা ফার্মার আছে, কৃষক আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই যুক্তি দেখিয়ে এভাবে গমের দাম নির্ধারণ করা হয় এবং বিদেশ থেকে গম আমদানি মোটামুটি বলা যায় নিষিদ্ধ করে দেওয়া হয়। তো এর কারণে এরপরে যেটা ঘটে সেটা হলো যে গমের দাম অনেক বেশি বেড়ে যায়। দেখা যায় যে বাজারে আটায় পাওয়াই যাচ্ছিল না, এত দামি হয়ে যায় আটা, এবং মানুষজনের জীবনমান বেশ অনেক নিচে নেমে যায়। এর পরবর্তীতে এর কারণে কিন্তু দুর্ভিক্ষ ঘটে। শেষ পর্যন্ত যখন 1852 সালে এই আয়ারল্যান্ডে আলুর উৎপাদন অনেক বেশি কমে যায়, তখন এই আইনটা অনেক জোরালোভাবে আঘাত করে ব্রিটিশ অর্থনীতিতে। এর পরবর্তীতে ব্রিটিশ সরকার আর কখনোই এরকম কিছু আর করার চেষ্টা করেনি। বর্তমানে অবশ্য ট্রাম্প সরকার যেটা করছে সেটাও কিন্তু এই ব্রিটেনের কর্ন লয়ের মতো অনেকটা দেখা যাচ্ছে। তো এবার আমরা একটা বর্তমান রিয়েল একটা এক্সাম্পল দিয়ে এই আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বিভিন্ন দেশ কিভাবে লাভবান হয় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। এই উদাহরণটা আমরা নিব হলো বাংলাদেশ এবং আমেরিকার বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে। আমেরিকা প্রতি বছর বাংলাদেশ থেকে বেশ বিশাল পরিমাণ গার্মেন্টস পণ্য আমদানি করে। তো এই আমদানি করার কারণে আমেরিকার কি লাভ হচ্ছে, আমরা এবার সেই জিনিসটা ব্যাখ্যা করব। আমেরিকা 2024 সালে বাংলাদেশ থেকে $7.34 বিলিয়ন গার্মেন্টস পণ্য আমদানি করেছে। তো এই $7.34 বিলিয়ন মধ্যে প্রায় 15 থেকে 20% বিভিন্ন ওয়ার্কারদের বেতন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তো $7.34 বিলিয়ন মধ্যে প্রায় 20%, আমরা এটাকে মোটামুটি $1.4 বিলিয়ন ধরতে পারি। এখন দেখেন, এইভাবে আমদানি করার কারণে কিন্তু আমেরিকার বিশাল পরিমাণ টাকা সেভ হয়েছে। কিভাবে দেখেন, বাংলাদেশে একজন শ্রমিকের বেতন ঘন্টায় $0.6 মতো, প্রায় ঘন্টায় $0.6। কিন্তু আমেরিকায় সে একই শ্রমিকের বেতন ঘন্টায় প্রায় $12, 10 থেকে $12। তো তাহলে দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু আমেরিকায় শ্রমিকের বেতন প্রায় 20 গুণ বেশি। তো এখন দেখেন, এই $7.34 বিলিয়ন এর পণ্য তারা আমদানি করেছে। এখন এই পণ্য যদি তারা নিজেদের দেশে উৎপাদন করতে যেত, তাহলে তাদের কি পরিমাণ খরচ হতো। এখন আমরা যদি ধরে নিই যে শ্রমিকের বেতন ছাড়া বাকি সবকিছুর দাম একই রকম থাকবে, তারপরে কিন্তু এই একই পরিমাণ গার্মেন্টস পণ্য আমেরিকায় উৎপাদন করতে প্রায় $14 বিলিয়ন খরচ হতো। শুধুমাত্র শ্রমিকের বেতন দেওয়ার জন্য $14 বিলিয়ন খরচ হতো। মোট খরচের পরিমাণ প্রায় 15 থেকে 20 বিলিয়ন হয়ে যেত। তো বাংলাদেশে উৎপাদন করতে তাদের যে পরিমাণ খরচ হচ্ছে, আমেরিকায় উৎপাদন করতে তার থেকে প্রায় 2 থেকে 3 গুণ বেশি প্রোডাকশন কস্ট হতো। এই কারণে মূলত আমেরিকা যে বাংলাদেশ থেকে যে গার্মেন্টস পণ্য আমদানি করছে, এর মাধ্যমে তারা বেশ ভালো পরিমাণ লাভ করছে এবং তারা বেশ কম খরচে তাদের জামা কাপড় পাচ্ছে। যদি আমেরিকায় এই পণ্যগুলো উৎপাদন করা হতো, তাহলে কিন্তু আমেরিকায় জামা কাপড়ের দাম এত কম হতো না। তো এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র ট্যারিফ বা শুল্ক আরোপের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা ট্যারিফ বা শুল্ক আরোপের মাধ্যমে কিন্তু তাদের অর্থনৈতিক উন্নতি করেছে। যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান তাদের বিদেশ থেকে আমদানিকৃত পণ্যে একটা বিশাল পরিমাণ শুল্ক বসিয়ে দেয়। এই শুল্ক বসানোর ফলে বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের দাম জাপানে অনেক বেড়ে যায় এবং তারা তাদের বিভিন্ন যে দেশীয় কোম্পানি আছে সেগুলোকে তাদের টেকনোলজিক্যাল প্রোগ্রেসের জন্য অনেক বেশি প্রণোদনা দিতে থাকে। তো এইসব প্রণোদনা দেওয়ার কারণে তারা কিন্তু তাদের দেশের কোম্পানিগুলো কিন্তু পরবর্তীতে অনেক বড় বড় টেকনোলজিক্যাল প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। তো এই যে জাপানের যে কোম্পানিগুলো আছে, সেগুলো কিন্তু এই ট্যারিফের কারণে তারা অনেক সুবিধা লাভ করেছে। তবে আমেরিকা বা ইংল্যান্ড যে ট্যারিফটা, অর্থাৎ ইংল্যান্ডের যে কর্ন ল বা আমেরিকার যে বর্তমান ট্যারিফ, সেটার সাথে জাপানের সেই সময়ের যে শুল্ক আরোপ, সেটার একটা পার্থক্য হলো জাপান কিন্তু বিদেশ থেকে আমদানি অনুৎসাহিত করার জন্য এই ট্যারিফটা দেয়নি,
বরং তাদের ট্যারিফ দেওয়ার মূল লক্ষ্য ছিল যে তাদের দেশের কোম্পানিগুলো যাতে এরকম পশ্চিমা যেসব কোম্পানি আছে সেগুলোর মতো প্রযুক্তিগতভাবে উন্নত হতে পারে। পরবর্তীতে যখন তাদের কোম্পানিগুলো প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে তখন কিন্তু জাপান এই ট্যারিফগুলো সরিয়ে নিয়েছে। একইভাবে চায়না এবং কোরিয়াও কিন্তু একটা সময় এরকম বড় অঙ্কের ট্যারিফ বসাতো। কোরিয়া এক ধরনের নিয়ম ছিল যে কোরিয়ায় যদি কোনো কোম্পানি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে হয় তাহলে তারা নিজস্বভাবে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে পারবে না, বরং কোরিয়ার কোনো কোম্পানির সাথে 50-50 পার্টনারশিপের ভিত্তিতে এই ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে হবে। তো দেখা গিয়েছে যে এর মাধ্যমে কিন্তু কোরিয়া টেকনোলজিক্যালি অনেক বেশি এগোতে পেরেছে। তো আমরা দেখলাম যে ট্যারিফের যদিও অনেকগুলো খারাপ দিক আছে, কিন্তু এর কিছু ভালো দিকও আছে। সেটা হলো যে যদি কোনো দেশ টেকনোলজিক্যাল প্রোগ্রেস করার জন্য ট্যারিফ বসায় এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, তাহলে একটা সম্ভাবনা আছে যে তারা পরবর্তীতে এই প্রযুক্তিগতভাবে উন্নত হতে পারবে। তবে প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে যাওয়ার পরে কিন্তু আর এসব ট্যারিফ বসানোর আসলে খুব তেমন কোনো লাভ নেই। তো সর্বশেষে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে বাংলাদেশ কিভাবে এই ট্যারিফ বসানো বা এই শুল্কারোপের মাধ্যমে তারা বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে। তো বর্তমানে শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের একটা বেশ ভালো সম্ভাবনা দেখা গিয়েছে। তো আমরা আশা করি যে এই বিদেশি বিনিয়োগ সবসময় চলতে থাকবে। তো আমি মনে করি যে বাংলাদেশ এভাবে ট্যারিফ বসাতে পারে যে যদি কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি প্রতিষ্ঠা করে, তাহলে তারা যদি এটা সম্পূর্ণ এক্সপোর্ট বেসড ফ্যাক্টরি হয়, অর্থাৎ এই ফ্যাক্টরিতে যত পণ্য উৎপাদিত হবে সব বিদেশে চলে যাবে, এরকম যদি ফ্যাক্টরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার 50-50 পার্টনারশিপ বা কোনো প্রকার নিয়ম নীতি থাকবে না, তারা ট্যারিফ থাকবে না, তারা এমনিতেই বসাতে পারবে। কিন্তু যদি এই ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্য যদি বাংলাদেশে আসে, অর্থাৎ বাংলাদেশের বাজারে আসে, তাহলে সেক্ষেত্রে 50-50 পার্টনারশিপের একটা বিধান রাখা যেতে পারে জাপান বা কোরিয়ার মতো। তাহলে এভাবে বাংলাদেশের কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করার সুযোগ পাবে, এবং বিদেশি কোম্পানিগুলোর সাথে যদি বাংলাদেশি কোম্পানিগুলো কাজ করার সুযোগ পায়, তাহলে আমরা একসময় এভাবে প্রযুক্তিগতভাবে উন্নত হতে পারবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো যে ট্রাম্প যে ট্যারিফ বসিয়েছে সেটা অনেকে এটার অন্য একটা কারণ ব্যাখ্যা করেছে। সেটা হলো যে ট্রাম্প এই ট্যারিফ বসানোর মূল কারণ হলো যে সে শেয়ার মার্কেটে একটা ঝামেলা সৃষ্টি করতে চেয়েছে। তো এই ঝামেলা সৃষ্টি করার কারণে শেয়ার মার্কেটে অনেক শেয়ারের দাম পড়ে গিয়েছে। যখন শেয়ারের দাম কমে গিয়েছে তখন ট্রাম্প এবং ট্রাম্পের যারা সহযোগী আছে তারা এসব কোম্পানির শেয়ার কিনেছে, এবং পরবর্তীতে যখন তারা ট্যারিফ রহিত করে দিয়েছে তখন আবার সেসব শেয়ারের দাম বেড়ে গিয়েছে। তো এভাবে শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করা ছিল ট্রাম্পের ট্যারিফ দেওয়ার মূল লক্ষ্য। এটাকে অনেকে এভাবে ব্যাখ্যা করে, এটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। তো ভিডিও শেষ করার আগে আরেকটা বিষয় বলি, সেটা হলো যে আমি অর্থনীতির উপরে একটা বই লিখেছি, যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা যদি সেই বইটা কিনতে চান সেই লিঙ্কে গিয়ে আপনারা কিনতে পারেন। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।